প্রশ্ন থাকে বলো, আমি আর কিছুক্ষণ আছি তোমাদের সঙ্গে। যার যদি কারোর মনে কোনো প্রশ্ন থাকে উত্তর দিতে পারি। আশা করা যাচ্ছে আমরা যখন কথা বলেছিলাম তখন অনেক প্রশ্ন মোটামুটি সমাধান হয়েছে। ফার্দার কিছু থাকতে পারে। থ্যাংক ইউ স্যার। স্যার আপনার যা পুরো শুনে একটাই মানে আমার ডাউট থাকলো, সেটা হচ্ছে স্যার আপনি প্রিপারেশনের কথা খুব ডিটেলসে বললেন, কিন্তু স্যার এই যে ভাস্ট সিলেবাস বা এত মেজর মেজর সাবজেক্ট রয়েছে, তো স্টার্টিং এ প্রিপারেশন স্টার্ট করার সময় আমাদের কি একসাথে দুটো সাবজেক্ট কন্টিনিউ করা উচিত, নাকি একটা সাবজেক্ট ফুল কমপ্লিট করে বা একটা সার্টেন লেভেল অবধি কমপ্লিট করে দেন একটা সাবজেক্ট, নাকি অনেক সময় একটা সাবজেক্ট বারবার পড়তে পড়তে একঘেয়েমিও লাগতে পারে, তো তার জন্য দুটো সাবজেক্ট? ভালো প্রশ্ন করেছো। মানে ওইটাকে বন্ধ করো, মাইকটাকে একটা বন্ধ করতে হবে। বন্ধ করো, তাহলে এটা সাউন্ডটা ক্লিয়ার হবে। হ্যালো, ভালো প্রশ্ন করেছো। এটা আমার নর্মাল স্লাইডে থাকে, কিন্তু আজকে অনেক কম সময়ের জন্য আমি টোটাল 1 ঘন্টা সময় কাটছাট করতে হয়েছে। তো এর উত্তর হচ্ছে একটাই, এবং এটা সবার মনে আসে, শুধু তোমার একার মনে না। এতগুলো সাবজেক্ট পড়বো, কখন কোনটা পড়বো, সব কি একবারে শেষ করে হিস্ট্রি শেষ করে জিওগ্রাফি শুরু করবো, নাকি একসঙ্গে হিস্ট্রি জিওগ্রাফি সায়েন্স সব পড়বো? এর একটা কোনো উত্তর হয় না। এইটা সম্পূর্ণ নির্ভর করবে তোমার উপর। পড়তে তোমাকে সবটাই হবে। সাবজেক্ট তুমি সিভিল সার্ভিসে যা পড়বে তার দুটো ভাগ, একটা তুমি কিচ্ছু জানো না, আর একটা তুমি আগে পড়েছো। হিস্ট্রি তুমি আগে পড়েছো, জিওগ্রাফি তুমি আগে পড়েছো, সায়েন্স তুমি আগে পড়েছো। তোমার যাই ব্যাকগ্রাউন্ড থাকুক না কেন, মাধ্যমিক অবধি তো হিস্ট্রি জিওগ্রাফি সায়েন্স সবাই পড়েছো। কনস্টিটিউশন হয়তো কিছু আছে, ধরো যার সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে সে একদমই কনস্টিটিউশন কোনোদিন পড়ে, ইকোনমি কোনোদিন পড়ে। তো তুমি নিজে দেখে নাও কোন সাবজেক্টটা কোনোদিন পড়োনি আর কোন সাবজেক্টটা রিপিটেশন আগে পড়েছো, রিভাইজ করছো। এইবার তোমাকে পড়তে সবটাই হবে, যেটা ভালো লাগছে সেটাকে পড়ো। কোনো মানে জোর বা স্টেট ফার্স্ট রুল বলে কিছু নেই। যদি মনে হয় হিস্ট্রি ভালো লাগছে পড়ে ভালো, যেদিন মনে হলো হিস্ট্রি আর ভালো লাগছে না, এবার বোরিং লাগছে, তাহলে জিওগ্রাফি পড়ো। যদি জিওগ্রাফি মনে হয় বোরিং লাগছে, সায়েন্স পড়তে ইচ্ছে হচ্ছে পড়ো। মোদ্দা কথা হচ্ছে তোমার নন সাবজেক্ট যেগুলো, সেগুলো যখন যেটা পড়তে ভালো লাগছে পড়ো। পড়তে সবটাই হবে, যতটা সম্ভব বেশি সময় পড়ো। যত কম সময়ের মধ্যে শেষ করতে পারবে তত বেশি রিভিশন হবে। শুধুমাত্র যে সাবজেক্টগুলো একদম নতুন, সেগুলো জেনারেলি আমাদের একটা টেন্ডেন্সি থাকে নতুন সাবজেক্ট থেকে পালিয়ে যাওয়া আর নিজের চেনা সাবজেক্টগুলো বারবার পড়া। নতুন সাবজেক্টগুলোর জন্য একটা রুটিন বানিয়ে ফেলো, যে না ঠিক আছে, প্রতিদিন না হোক সপ্তাহে অন্তত 3 দিন আমি নতুন সাবজেক্টটা 1 ঘন্টা পড়বো, যেটা আমি কিছু জানি না। যাতে এরকম না হয় শুধু নন ডোমেনেই তুমি থেকে গেলে, যেটা পছন্দ, যেটা ভালো লাগে, যেটা জানি সেটাই পড়ে গেলাম, আর যেটা জানতাম না একদম পড়া হলো না। সেজন্য তোমার জানা এলাকা যেগুলো, সেগুলোকে তুমি তোমার নিজের পছন্দ মতো পড়ো। একসঙ্গে 2টো পড়বে, 4টে পড়বে, 1টা পড়বে, ইয়োর চয়েস। মোদ্দা কথা, পড়াশোনাটা জোর করে পড়লে হবে না, ভালোবেসে পড়তে হবে। যেটা পড়তে ভালো লাগছে সেটাই পড়বে। আর যেগুলো জানতাম না ওটাকে জোর করে পড়তে হবে। তখন আর ভালো লাগলো কি লাগলো না কিছু আসে যায় না। ভালো লাগার দিকে গেলে ওই সাবজেক্টটা একদম ইগনোর থেকে যাবে। নেক্সট কারো যদি থাকে কোনো প্রশ্ন, যদি আর কারো থাকে, আর 10-15 মিনিটস আমি আছি এখন। হ্যালো, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, বলছি যে আপনি কারেন্ট অ্যাফেয়ার সম্বন্ধে বললেন এবং বলেন যে আমি অ্যাফেয়ার হচ্ছে তার থেকে 2 বছর আগে থেকে নেওয়াটা শুরু করা হবে ভালো, আর নিউজ পেপার বলতে। তো অনেককেই দেখি যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার জন্য অনেক কনফিউজ হয়ে থাকে। কিন্তু আমি সারাদিনে যখন লাস্টে এসে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছি, মানে নিউজটা পড়ছি, তো সেইখান থেকে কালেকটিভলি নিউজটি মানে নিজের মতো করে নোট করে রাখাটা পার ডে ঠিক ফ্রুটফুল হবে আমার ক্ষেত্রে বা একটা স্টুডেন্টের ক্ষেত্রে। যেটা তুমি যদি প্রিপারেশন যখন শুরু করবে তখন তুমি বুঝতে পারবে না কোন নিউজটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না। এটা পরীক্ষায় আসতে পারে, এটা আসতে পারে না, এই অ্যাসেসমেন্টটা শুরুর দিকে থাকবে না। সেজন্যই কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে লাস্ট 2 বছরের কারেন্ট অ্যাফেয়ার্সটা ইম্পর্টেন্ট। যদি তুমি তারও আগে থেকে প্রিপারেশন নাও, ওরিয়েন্টেশনটা, আমি ম্যাগাজিনটা পড়লাম, নিউজ পেপারটা পড়লাম, এখনই ক্লিপ কালেক্ট করার দরকার নেই বা ওটাকে আন্ডারলাইন করে কোথাও জমিয়ে রাখার দরকার নেই। আমার আস্তে আস্তে নিজের মধ্যে ন্যাকটা আসতে থাকবে। যখন তোমার প্রিপারেশন 1 বছর এগিয়ে যাবে তখন তুমি নিজেই বুঝতে পারবে যে এই মানে খবরটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, এই খবরটা পরীক্ষায় আসতে পারে, আজকে খবরটা কারেন্ট আছে, 1 বছর পর খবরটা কারেন্ট থাকুক আর না থাকুক এর একটা ইম্পর্টেন্স থাকছে, অতএব আমি পড়বো। এইটা শুরুতেই তুমি বুঝতে পারবে না। কিছুদিন প্রিপারেশন যাওয়ার পর
তোমার মধ্যে সেন্সটা ক্রমশ গ্রো করবে যে এইটা মানে আমরা বলতাম এক্সাম মেটেরিয়াল, কোশ্চেন মেটেরিয়াল, পোটেনশিয়াল কোশ্চেন মেটেরিয়াল, আর এটার কোশ্চেন মেটেরিয়াল নেই। এই অ্যাসেসমেন্টটা কিছুদিন পর আসবে। পড়াটাকে বন্ধ করবে না, কালেকশনটা শুরু করবে গিয়ে 2 বছর আগে। নিউজ পেপার পড়া, ম্যাগাজিন পড়া এখনই শুরু করে দাও। ওগুলোকে পেপার কাটিং করা, নিউজ পেপারকে আন্ডারলাইন করা বা ম্যাগাজিনকে আন্ডারলাইন করা, এটা শুরু করবে যখন তুমি যে বছরে এক্সাম নিচ্ছ তার অ্যাটলিস্ট 2 বছর আগে। মানে কারেন্ট অ্যাফেয়ার জিনিসটা যেন আরেকটা বার্ডেন না হয়ে যায় নিজের ওপরে। আর 5টা সাবজেক্টের মতো পড়তে হবে, যখন ভালো লাগছে তখন পড়লাম। কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা ওই স্ট্যাটিস্টিক্যাল রাইটিং এর মধ্যে পড়ে যাচ্ছে, এমন একটা সাবজেক্ট যেটা তুমি আগে পড়োনি। কারেন্ট অ্যাফেয়ার্স তো আগামী 1 বছরে ঘটবে, এখনো তো ঘটেইনি। ফলে ওটাকে তোমাকে কিন্তু সপ্তাহে একটা রুটিনের মধ্যে ফেলতে হবে। সেই আমি রুটিনে শনিবারে সন্ধ্যেবেলায় কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো, কি সোমবার সকালবেলায় কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো। কোনো একটা সময়কে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ইয়ারমার্ক করে রাখা, না হলে মিস হয়ে যাবে। আননোন সাবজেক্টগুলো জেনারেলি ইগনোর হয়ে যায়। আরেকটা বলছে স্যার, অনেকেই বলে থাকে যে প্ল্যান এ প্ল্যান বির কথা। তো আমি প্ল্যান বি ক্ষেত্রেও যদি গভর্নমেন্ট এক্সামই ধরি, সেক্ষেত্রে কেউ যদি মানে ইউপিএসসি প্রিপারেশন নিচ্ছে, সিভিল সার্ভিসের প্রিপারেশন নিচ্ছে, ডাব্লিউবিসির প্রিপারেশন নিচ্ছে, তার সঙ্গে কেউ যদি ধরুন এসএসসি, এসএসসি এই প্রিপারেশন নিয়ে এগিয়ে থাকে, তো সেটা কি হেল্পফুল হবে না দুটো ব্যালেন্স একটা কোথাও গিয়ে চাপ হয়ে যাবে? একটা লেভেলের পর সিভিল সার্ভিসের প্রিপারেশন নিলে আর কোনো পরীক্ষা কঠিন লাগবে। মানে এসএসসি বলো বা যে পরীক্ষায় বলো, পরীক্ষা আমাদের এখানে 2 ধরনের হয়। একটা হচ্ছে সম্পূর্ণ জেনারেল নলেজ, কোনো সাবজেক্টের জ্ঞান লাগে না, সেই পরীক্ষাগুলোর মধ্যে টাফেস্ট হচ্ছে সিভিল সার্ভিস এক্সামিনেশন। আর একটা হচ্ছে ওই এসএসসির মতো পরীক্ষা যেখানে হয়তো সাবজেক্টের কিছু কোশ্চেন থাকে। সিভিল সার্ভিসও তোমার একটা সাবজেক্ট আছে। ফলে সিভিল সার্ভিসের প্রিপারেশন নিলে অন্য কোনো পরীক্ষার বেসিক প্রিপারেশন নিয়ে কোশ্চেন থাকবে না, যেটা হচ্ছে প্রত্যেকটা পরীক্ষার একটা নিজস্ব ডিমান্ড থাকে। সেই ডিমান্ডটুকু স্যাটিসফাই করার জন্য হয়তো ওই পরীক্ষার আগে 10 দিন পরীক্ষার পেছনে একটা এফোর্ট দিতে হলো, কি 15 দিন এফোর্ট দিতে হলো। খুব বেশি বড় ডাইভার্স করবে করা সম্ভব, একসঙ্গে সবকটা পরীক্ষা দেওয়া যাবে। সিভিল সার্ভিসে বেসিক প্রিপারেশন থাকে। দুটো মাইক দিকে দিয়ে। হ্যালো, থ্যাংক ইউ, গুড আফটারনুন স্যার। অ্যাকচুয়ালি আমি মনে করছি এই প্রশ্নটা আমাদের প্রত্যেকটা স্টুডেন্টেরই হওয়া উচিত, কারণ আমরা যখন ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামটা দিতে চলেছি বা আমরা এখানে বসে আছি, মানে আমরা প্রত্যেকেই এটা ভেবেই বসেছি এই জায়গাতে। তো আমাদেরকে সব কিছুটা পড়তে হচ্ছে, আর্টস পড়তে হচ্ছে, কমার্স, সায়েন্স, প্রত্যেকটা। তো সব কিছুটাই যখন আমরা পড়ছি, তো মনে রাখাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো আমি এটা জানতে চাইছি আপনার থেকে, যে প্র্যাকটিস করলে আমরা সব কিছু মনে রাখতে পারবো, এটা আমরা জানি। একটা যখন লং টাইম, মাসের পর মাস বা ইয়ারের পর ইয়ার যখন আমরা প্র্যাকটিস করছি, সেটা মনে থাকবে। কিন্তু এরকম কি কোনো টিপস আছে যে জিনিসটা আমরা খুব ইজিলি আমরা মনে রাখতে পারবো? মনে রাখতে পারবে না মানে তুমি যেটা বললে প্র্যাকটিস করলে মনে রাখতে পারবে না, কোনো হিউম্যান মেমোরি পারে না তো মনে রাখতে। এই জন্যই মনে রাখবে, একটা সময় বলছিলাম নোটস বানানো, এইখানে নোটসের উপযোগিতা। নোটসটা বারবার রিভিশন করতে খুব সাহায্য করে। তুমি যদি বারবার রিভিশন না করো, তুমি আইনস্টাইন হলেও 3 বছর পরে গিয়ে এতগুলো সাবজেক্ট একসঙ্গে মনে রাখতে পারবে। রিভিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর সিভিল সার্ভিস এক্সামিনেশন। প্রথমবার তো বইটা পড়ে ফেলবে, হয়তো সেকেন্ড বার একবার পড়ে ফেলবে, থার্ড বারও পড়তে ইচ্ছে করবে না কোনো বই। তো সেজন্যে যখনই কোনো বই পড়ছো, ম্যাগাজিন পড়ছো, মেটেরিয়াল পড়ছো, তার থেকে তোমাকে নির্যাসটা বার করে আনতে হবে, যাতে আমি রিভিশনটা ওই 500 পাতার বইয়ের রিভিশন যেন কখনো 20 পাতা ক্রস না করে। এবার সেটা কি করে করবো? আমার 2টো রাস্তা আছে। একটা হচ্ছে আগা করা নোট বানানো, আমি যাই পড়ি সেটাকে নিজের মতো করে বুঝিয়ে এবং একটা কথা নোট করে রাখি। এটা হতে পারে, এতে একটাই সমস্যা, সময় লেগে যায় প্রচুর। আমি যা পড়বো সব নোট বানাবো, করতে গেলে নোট বানাতেই 2 বছর বেরিয়ে যাবে। কিন্তু করতে পারলে রিভিশন ভীষণ সহজ হয়ে যায়। আর আরেকটা আমি যে রাস্তা বলতাম, যে রাস্তাটা আমি নিয়েছিলাম, আমি একটা বইকে বেস বই বলে নিয়েছিলাম যে এই বই থেকে আমি কোনো নোট বানাবো না, ওই বইটা শুধু আন্ডারলাইন করবো, হাইলাইট করবো। বইটা দেখতে রক্তাক্ত হয়ে যাবে, কিন্তু আমার অ্যাটলিস্ট নোট বানানোর ঝামেলাটা কম। রিভিশনের সময় আমার মার্জিনে প্রিলিমস মেন্স মার্ক করা আছে। এর বাইরের ইনফরমেশন গুলোকে আমি একটা জায়গায় নোট করছি। ভালো বই হলে ও 90-95% তো কভার করেই দেবে। যেটুকু এক্সট্রা ইনফরমেশন থাকবে সেটা একটা A4 সাইজের খাতাতে দেখবে তোমার, মানে একটা 100 পেজের খাতায় আরামসে হয়ে যাচ্ছে। রিভিশন ছাড়া সিভিল সার্ভিসে কোনো ইনফরমেশন লং টার্ম মনে রাখতে পারবে না। তো রিভিশন ইজ, এবার তুমি কতবার রিভাইজ করবো? প্রথম টার্গেট হচ্ছে আগে সিলেবাস শেষ করো। সেকেন্ড টার্গেট হচ্ছে সিলেবাস শেষ করার সঙ্গে সঙ্গে মার্জিন নোটিং এবং নিজের নোটিং করবো। থার্ড টার্গেট হবে এইবার আমি মাঝে মধ্যে রিভাইজও করবো। জেনারেলি ধরো আর পড়তে ভালো লাগছে না, অনেক পড়ে ফেলেছি, হবে এই দিনটা বারবার আসবে, তখন মনে হবে ঠিক আছে রিভাইজ করে। এগুলো কাউকে শিডিউল করে বলা সম্ভব নয়।
কিন্তু মনে রাখতে হবে অ্যাটলিস্ট একটা মিনিমাম টাইমে যেন একবার রিভিশন হয়। ধরো তুমি ইয়ারমার্ক করে রাখলে 6 মাস, আমি 6 মাসের মধ্যে একবার অন্তত রিভাইজ করবো। এরকম যেমন আমি ওই যে প্রশ্ন বললো যে ওই কতক্ষণ পড়বো বা এই সাবজেক্টটা একবার পড়বো, ওটা বারবার পড়বো নাকি সবগুলো একসঙ্গে পড়বো, আলাদা করে পড়বো। যে সাবজেক্টটা তোমার চোখের বাইরে চলে যায় সেই সাবজেক্টটাকে তোমাকে টাইমে বাঁধতে হবে। আমি 3 মাসে একবার পড়বো কি সপ্তাহে একবার পড়বো কি 6 মাসে একবার পড়বো, আর বাকিটা ভালোবেসে পড়বো, দুরকমই থাকবে। তো রিভিশন 6 মাসের মধ্যে একবার হয়ে গিয়েছে, ফাইন, আর করবো না। কিন্তু হয়নি একদম ডেট, ধরো একটা ঠিক বলে পুজো, আমরা যেমন ক্যালেন্ডার ধরে ভালোবাসি, পশ্চিমবঙ্গে দুর্গা পুজোর আগে আমার রিভিশন শেষ হয়েছে কিনা প্রতি বছর মনে থাকবে, বা নিজের জন্মদিন বা এরকম কোনো একটা 31 ডিসেম্বর কি ফার্স্ট ইয়ার 31 ডিসেম্বরে পার্টি হবে না যদি না আমার রিভিশন শেষ হয়। একটা নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে কোথাও একটা গিয়ে, ফলে বছরে অন্তত 2 বার যাবে তোমার নিজের নোটস গুলো রিভিশন হচ্ছে, এটা করতে হবে, তাহলে মনে থাকবে। হ্যাঁ, Good afternoon, sir. Current affairs. আচ্ছা, এই শুনে জন্য একটা কথা দিচ্ছি, Current affairs before 2 years from the date of exam. একটু মাইকটা অফ করে দিন। হ্যাঁ, একটু মাইকটা অফ করে দিন। হ্যাঁ, Current affairs মানে যেটা করবো 2 বছর আগে পরীক্ষা 2 বছর। হ্যাঁ, সাধারণভাবে ইউপিএসসি বা ডব্লিউবিসিএস এর পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স বলতে মোটামুটি 2 বছরের মার্জিন, এর কোনো ফিক্সড নর্ম নেই, কিন্তু নরমালি 2 বছরের মধ্যে কোশ্চেন থাকে। ওটা লাস্ট মানে পরীক্ষা করতে আগে পরীক্ষার তো একটা কোশ্চেন সেট হয়, প্রশ্ন হয়, একবার কোশ্চেন সেট থেকে তারপর ব্ল্যাকবোর্ডে কি কোনো ঘটনা ঘটে সেটা প্রশ্নটা ঠিক শুনতে পাচ্ছি না, মানে এইভাবে তবে মানে পরীক্ষাটা 2 বছর আগে থেকে করলাম প্রিপারেশন, ওই মানে কোন পিরিয়ড মানে পরীক্ষা কতদিন আগে পর্যন্ত ওটা করবো। এইটা দেখুন, এর আমাদের ইউজুয়ালি আমরা ধরে নিই কোশ্চেন পেপার সেট হওয়ার পর তো আপনার কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট থাকবে না, অত পেপারে আসবে না। তো পরীক্ষার 1 মাস আগে অবধি আমরা কারেন্ট অ্যাফেয়ার্স অন্তত আমি পড়ে আসতাম, কারণ আমি তো জানি না কোশ্চেন পেপার কবে সেট হবে। তো ওই জন্য আমি মোটামুটি ভাবে মে মাস পরীক্ষা মানে এপ্রিল মাস অবধি নিউজ পেপার পড়তাম, মেতে আর পড়তাম না, ওগুলো ততদিনে কোশ্চেন পেপার সেট হয়ে গেছে। থ্যাংক ইউ। গুড আফটারনুন স্যার। আপনি যেমন বললেন যে অপশনালটা চুজ করা ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে আমাদের ওটা চুজ করা উচিত। তো আমি একটা মিক্স সাবজেক্টের ওপর গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি, আমি বিএলএলবি অনার্স করছি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার অপশনাল কোনটা হলে বেশি ভালো হয়? নিজের ব্যাকগ্রাউন্ড যদি না পাও তাহলে 6-7টা সাবজেক্ট যেগুলো কমন সাবজেক্ট তারই মধ্যে একটা নিতে হবে। তো তোমার নিজের যেহেতু এলএলবি ব্যাকগ্রাউন্ড হচ্ছে, একবার কোশ্চেন পেপার দেখো, সাব সিলেবাস দেখো। প্রথমে হচ্ছে ইউপিএসসির ওয়েবসাইটে যাও বা পিএসসির ওয়েবসাইটে যাও, সেখানে সিলেবাস আছে, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার আছে। লয়ের যে পেপারটা আছে সেখানকার কোশ্চেন পেপারটা করে দেখো না, ভয় পেয়ে যাবে। সিভিল সার্ভিসে তোমাদের এটাও বলে রাখি, ধরো প্রথম মক টেস্ট দেবে না একদম শুরুর দিকে, মানে মক টেস্ট তখনই দেবে যখন তোমাকে খুব ওটা কেয়ারফুলি কেউ ক্রাফট করেছে তোমার জন্য। সে জানে তোমার বয়স 6 মাস, প্রিপারেশনের হিসেবে তোমার বয়স 6 মাস, সে যেন তোমার মতো করে কোশ্চেন করে। ওই ফাইনাল এক্সামের যে মক টেস্ট হয় সেটা দিলে কিন্তু ফার্স্ট্রেটেড হয়ে যাবে। মানে প্রথমেই মক টেস্টে দেখলে 100-র মধ্যে 10 পেলে খুব মনে আঘাত লাগবে, তার কারণ ওই মক টেস্টটা তোমার জন্য নয়, ওই মক টেস্টটা ফাইনালি যারা প্রিপেয়ার আছে তাদের জন্য। তো সেজন্য তোমার মক টেস্ট তখনই নেবে যখন মক টেস্টটা কেউ তোমার জন্য ক্রাফট করেছে। 6 মাস প্রিপারেশন এই মক টেস্ট, 1 বছর প্রিপারেশন এই মক টেস্ট। তো এই তোমার ওখানে ওই জন্য কোশ্চেন পেপার অনেক সময় ভয় পাইয়ে দেবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার দেখলে মনে হবে তো কিছুই বুঝতে পারছি না। সিলেবাসটা দেখো, সিলেবাস উইল বি বেটার গাইড, যে ওইখানে ইউপিএসসি যে সিলেবাস আছে তার সঙ্গে তোমার বর্তমান গ্র্যাজুয়েশনের সিলেবাস কতটা ওভারল্যাপ করছে। ইউজুয়ালি তুমি যে সাবজেক্টই নাও না কেন কিছু না কিছু সিলেবাসে থাকবে না। ইউপিএসসি কি করে, বিভিন্ন ইউনিভার্সিটি সিলেবাসকে কভার করে, ফলে কোনো একটা সিঙ্গেল ইউনিভার্সিটি এন্টায়ার ইউপিএসসি সিলেবাসকে কভার করবে না। তোমাকে দেখতে হবে কতটা তোমার নিজের গ্র্যাজুয়েশনের সাবজেক্ট যদি 60, 70, 80% ইউপিএসসি সিলেবাস কভার করে দেয় তাহলে ইউ আর ইন সেফ জোন। এইবার তোমার আরো ভালো হবে তুমি যদি কোনো তোমার টিচার বা প্রফেসরকে দেখাও যিনি ওই কোশ্চেনের লেভেলটাকে অ্যাসেস করতে পারবেন। তোমার পক্ষে এখন ওই কোশ্চেনের লেভেল অ্যাসেস করা মুশকিল হবে। ইউপিএসসির কোশ্চেন দেখালে তোমার ক্লাসেরই কোনো টিচার যিনি ধরো পড়াচ্ছেন তিনি জানেন ওই গ্র্যাজুয়েশন সাবজেক্টে কি আছে, তিনি কোশ্চেন পেপারটা দেখে একবার তোমাকে ওপিনিয়ন দিতে পারেন যে এই কোশ্চেন পেপারের লেভেলটা তোমার সিলেবাসের থেকে কতটা বাইরে, তার ওপিনিয়ন নাও। আর নিজে দেখো সিলেবাসের ওভারল্যাপিং কতটা হচ্ছে। যদি দেখো সিলেবাস 70-80% ওভারল্যাপ করছে আর টিচার যদি বলেন যে হ্যাঁ ঠিক আছে এই প্রিপারেশনে তুমি 100 সময় কোশ্চেনটা আনসার করতে পারবে তুমি যদি আরো 2 বছর পড়ো, তাহলে স্টিক টু ইউর ব্যাকগ্রাউন্ড।
ব্যাকগ্রাউন্ড সাবজেক্ট তখনই চেঞ্জ করবে অপশনালে যদি খুব স্ট্রং কোনো রিজন থাকে, আর চেঞ্জ করলেই 7-8টা অপশনালের মধ্যেই নিতে হবে, হিস্ট্রি, জিওগ্রাফি, পাব্যাট, সাইকো, সোশিও পলিটিক্যাল সায়েন্স, এরই মধ্যে নিতে হবে। এখানে আরেকজন প্রশ্ন করতে চান, হ্যাঁ ওখানে মাইকটা দিয়ে তারপর আমরা শেষ করি, তারপরে যেটা হবে ঠিক হয়েছে। স্যার একটা কোশ্চেন রয়েছে, ইউপিএসসি যে ইন্টারভিউ সেটা বাংলায় দিলে কি মানে অ্যাডভান্টেজে থাকবে না স্যার, ডিসঅ্যাডভান্টেজ? এইটাতে দেখো, ইউপিএসসির ইন্টারভিউয়াররা পরীক্ষার দিন সকালবেলায় ডিসাইড হয়, কেউ আগে থেকে ঠিক করে না। ইউপিএসসির বোর্ডের র্যান্ডমাইজেশন হয় সকালবেলায়, মানে কে কোন ক্যান্ডিডেট কোন বোর্ডে পড়বে কেউ আগে থেকে জানে না। এটা নিরপেক্ষ করার জন্য ইন্টারভিউ বোর্ডকে করা হয়েছে, ফলে ইন্টারভিউয়াররা কেউ বাঙালি হবেন না সম্ভাবনা খুব বেশি। সেখানে একজন ইন্টারপ্রিটার রাখা হয় বোর্ডে। ইন্টারপ্রিটারের কাজ হচ্ছে তোমার বাংলা উত্তরটাকে ইংরেজিতে কনভার্ট করে দেওয়া। সাধারণভাবে ইন্টারভিউয়াররা চান সরাসরি ক্যান্ডিডেটের সঙ্গে কথা বলতে। তো যেমন আমার ইন্টারভিউ, আমার বাংলা ইন্টারভিউ দেওয়ার অপশন ছিল, কারণ তুমি যদি মেন এক্সামিনেশন বাংলায় লেখো তাহলে তুমি ইন্টারভিউ আইদার বাংলা অর ইংলিশে দিতে পারো। তো আমি ইন্টারভিউ বাংলায় দেবো বলে ঠিক করে রেখেছিলাম, সেটাই আমি অপশনাল মানে পরীক্ষার ফর্মে মার্ক করেছিলাম। ইন্টারভিউ বোর্ডে ঢুকতেই প্রথম প্রশ্ন আমায় করা হলো, আর ইউ কমফোর্টেবল ইন ইংলিশ? আমি বললাম ইয়েস স্যার। দেন লেট আস টক ইন ইংলিশ, উই ক্যান স্পেয়ার অ্যাওয়ে দিস ইন্টারপ্রিটার। আমি দেখলাম যে তারা মানে আমাকে ইচ্ছে করে আমার একটুখানি উইক জায়গায় নিয়ে যাচ্ছে। তাতে যদি আমি তাদেরকে হ্যাঁ বলি, তারা না বললে ডেফিনেটলি ইন্টারপ্রিটারের মাধ্যমে কথা বলতেন, কিন্তু এদিকে দুটোই বিপদ আছে। আমি কি বললাম, সে কি বোঝালো, মানে মানুষের অনুভূতি একজন আর একজনকে ট্রান্সলেট করা সহজ কাজ। বলে আমি যে প্যাশন দিয়ে একটা উত্তর দিচ্ছি, সেই প্যাশনটা যে আর একজন ট্রান্সলেট করছে তার মধ্যে থাকবে না। তো সেজন্য যদি সম্ভব হয়, একদম যদি অসুবিধা না হয়, ইন্টারভিউয়াররা সবসময় চাইবেন তোমার সঙ্গে সরাসরি কথা বলতে। এবং তুমি যেহেতু বাংলায় ইন্টারভিউ দেওয়ার চয়েস নিয়ে রেখেছো, তারা তোমাকে ইংরেজিতে বলতে বলছেন, তোমার ওই ভাষায় বেঁধে যাওয়াটাকে তারা কোনো রকম ভাবেই সেখানে মার্কস তো কাটবেনই না, বরং তারা প্রশংসা করবেন যে ঠিক আছে, এর আউট অফ কমফোর্ট জোনে বেরিয়ে এসে আমার সঙ্গে ইন্টারাক্ট করতে চাইছি। অ্যাকচুয়ালি দ্যাট ক্যান বি এ প্লাস পয়েন্ট, যে এই ছেলেটা নিজের সুযোগ থাকা সত্ত্বেও আউট অফ কমফোর্ট জোনে এসছে আমাকে ভালো করার জন্য। থ্যাংক ইউ স্যার। গুড আফটারনুন স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল ইউপিএসসি মিনের উপর, যে মিনে কিছু একটা প্রশ্ন আসলো, যেখানে ধরুন সিস্টেম যেভাবে চলছে বা সেইভাবে সেটার উপর বেস করে প্রশ্নটা, কিন্তু আমি বাদ দিয়ে আমার আশেপাশে যতজন প্রিপারেশন নিচ্ছে সিস্টেম যেভাবে চলছে, আমার মনে হয়েছে যে ওটা তার উল্টোটা হওয়া উচিত, বা আমার অন্য একটা কিছু অপিনিয়ন আছে, সেই ক্ষেত্রে কি করা উচিত? মানে এইগুলো আমি নর্মালি কভার করে যাই, আজকে ওই 1 ঘন্টার কাটাছাটার মধ্যে এই কোশ্চেনগুলো পড়ে গিয়েছে। তো এই একটা যখন অলোক ছিল বলছিল যে ওপিনিয়ন, গিভ ইউর ওপিনিয়ন, একটা কন্টেনশাস, একটা মানে কি বলবো, বিতর্কিত সামাজিক বা অর্থনৈতিক বা রাজনৈতিক একটা টপিকের ওপর, সেটা এসে হতে পারে, সেটা কোশ্চেনও হতে পারে, যেখানে তোমার মতামত চাওয়া হবে। এবং তোমার মতামত একটু অন্যরকম, তোমার মতামত বর্তমানে যা চলছে তার সঙ্গে তার পরিপন্থী না হলেও অ্যাটলিস্ট সাপোর্ট করছে না। এইখানে ইউপিএসসি কি দেখতে চায় তুমি ধারণা, তুমি আউট অফ দ্য বক্স থিঙ্কিং এর জন্য তুমি উল্টো রাস্তায় হাঁটতেই পারো। প্রশ্ন হচ্ছে তোমার যে ওপিনিয়ন, তার জন্য কি তুমি রিজন দেখাতে পারছো, নাকি ওপিনিয়নটা শুধুমাত্র আমার মতে এটাই ভালো, কেন তার কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আমি মনে করছি না। সেটা যদি হয় তাহলে সেটা বাইগ্রেটরি হয়ে যাবে, সেটা মানে ইউপিএসসি খারাপ ভাবে নেবে, এটা একটা অন্ধতা, সে ধর্মান্ধতার মতোই, সে কেন আমি এটাকে ভালো বলছি তার কোনো ব্যাখ্যা করছি না। কিন্তু অন দ্য আদার হ্যান্ড, তুমি যদি বিপরীত কোনো মত পোষণ করো এবং সেটাকে যদি জাস্টিফাই করো যে কেন তুমি করছো, তাহলে ইউপিএসসি আদারওয়াইজ নেবে না। শুধু কতগুলো এখানে মোটামুটি বাউন্ডারি লাইন মেনে চলতে হবে। একজন প্রশাসক হিসেবে, উপপ্রশাসক হিসেবে কোনো ধর্মীয় মানে রিলিজিয়াস, কাস্ট, জেন্ডার কোনো বায়াসনেস দেখানো যাবে না। তুমি হিন্দু মুসলমান কাউকে বেশি ভালোবাসতে পারো না, তুমি মানে ওই জেনারেল ক্যাটাগরি এসসি এসটি ওবিসি কাউকে বেশি ভালোবাসতে পারো না, তুমি ওই মানে অমুক কমিউনিটি, অমুক জাতি, অমুক রাজ্যকে বেশি ভালোবাসতে পারো না। এটা যেন কখনো তোমার লেখার মধ্যে প্রকাশ না পায় যে তুমি কোনো কমিউনিটি, কোনো কাস্ট, কোনো রিলিজিয়ান কাউকে ফেভার করছো। এইটা যেন ইন্ডিপেন্ডেন্ট হয়। ফলে তুমি বিপরীতমুখী ওপিনিয়ন নিতেই পারো, প্রোভাইডেড তুমি তার জন্য যুক্তি দেখাচ্ছ, যুক্তিগ্রাহ্য কারণ নিচ্ছ, এবং শেষের দিকে তুমি অন্যের তুমি প্রোজ অ্যান্ড কনস বললে, দিয়ে তারপরে তোমার ওপিনিয়ন দিলে। মানে আমি মনে করছি নারী স্বাধীনতা খুব খারাপ এবং এটাই ঠিক, এইটা সমস্যা। আমি মনে করছি নারী স্বাধীনতা খারাপ, তার কারণ এটাতে অ্যাপারেন্টলি কোথাও একটা খুঁত থেকে গেল, তুমি এগেনস্টে গেলে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করলে না। এইবার তুমি
ভালো দিকটা বললে, দেখুন এই কারণে থাকা উচিত নারী স্বাধীনতা। তারপরে তোমার মনে হচ্ছে না দেখুন নারী স্বাধীনতাতে এই প্রবলেম হচ্ছে, হতেই পারে কত লোকের মনে হচ্ছে। তারপরে তুমি বললে যে এই ভালো দিকও আছে মন্দ দিকও আছে, আমার মনে হচ্ছে এইটা, তাহলে তুমি সবচেয়ে সেফ সাইডে আছো। তুমি এক্সামিনার সেক্ষেত্রে তোমাকে অ্যাপ্রিশিয়েট করবেন যে তুমি ভালো দিকটাও জানো মন্দ দিকটাও জানো, তুমি ফেভারেও আর্গুমেন্ট দিয়েছো, তুমি এগেনস্টেও আর্গুমেন্ট দিয়েছো। এইবার তুমি একজন স্বাধীন নাগরিক হিসেবে তুমি কোনো একটা ওপিনিয়ন রেখেছো, কিন্তু সেই ওপিনিয়ন যে টপিকটাই বলছিলাম নারী স্বাধীনতা হওয়া উচিত না যদি তোমার মনে হয়, তাহলে কিন্তু সিভিল সার্ভেন্ট হিসেবে তারা আদারওয়াইজ নেবে। দেশে ধর্ম স্বাধীনতা থাকা উচিত না এটা যদি তোমার মানসিকতা হয়, তাহলে কিন্তু যতই তুমি জাস্টিফাই করো সেটাকে কিন্তু তারা মোটেও ভালোভাবে নেবেন না। তোমার ওপিনিয়ন থাকতেই পারে, কিন্তু দেশের সার্বভৌমত্ব, দেশের মানে আমাদের যে কনস্টিটিউশনের যে বেসিক প্রিয়াম্বল, এগুলোকে ব্যাহত করে এমন কোনো একটা স্ট্যান্ডকে তুমি কোনোভাবে জাস্টিফাই করতে পারো না একটা গণতান্ত্রিক দেশে। বুঝতে পারলাম বিতর্কিত ব্যাপার, প্রোজ অ্যান্ড কনস দুটোই বললে, তারপরে তুমি বললে আমার মত এইটা। তবে আমার মত এইটা মানে এই নয় যে আমি যা খুশি মত নিতে পারি। একজন প্রশাসক হিসেবে কোনো বায়াস যেন তার মধ্যে দেখা না যাবে মতের মধ্যে। লেখার গুণগত মান মানে ইনফরমেশন বলছি না, সাধু ভাষা চলিত ভাষা এটার উপর কি অ্যান্সার নাম্বারের না, বাংলায় যদি উত্তর লেখো নিজের ভাষায় লিখবে। আমাদের ভাষা কি সাধু ভাষা? আমি কি তোমার শেখাতে কোনো সাধু ভাষার কথা বলে দিয়েছি? না না, যদি লেখার লেখার বইগুলো যেভাবে লেখা থাকতো একদম দরকার নেই, তুমি নিজের ভাষায় লিখবে। তোমার যেটা ভাষা, সাধু ভাষা আমাদের ভাষা তো নয়, সাধু ভাষা তো বঙ্কিমচন্দ্রীয় কাব্যের ভাষা। আমরা চলিত বাংলায় যেভাবে কথা বলছি তুমি এভাবে লিখবে, এবং কিছুদিনের মধ্যে এটা হয়েও যাবে। তুমি একটা জিনিসকে বুঝবে, সেটাকে নিজের ভাষায় লিখবে। যেন নিজের সামনে বসে থাকা একটা ছোট্ট 4 বছরের ভাই বোন কি 10 বছরের ভাই বোন যে কিচ্ছু বোঝে না, তাকে বোঝাতে হবে। যদি তুমি পারো তাহলে বুঝবে তুমি সাবজেক্ট বুঝে গেছো। না 10 বছরের ছেলেকে যদি তুমি একটা কমপ্লিকেটেড কনসেপ্ট বোঝাতে পারো, তাহলে তোমার কনসেপ্টে কোনো গন্ডগোল নেই। ঠিক আছে, এবার আমি দেখছি যে হিস্ট্রি বা জিওগ্রাফি এই সাবজেক্টগুলো আমার বাংলায় লিখলেই কমফোর্টেবল, আমি বাংলা বই পড়লাম এবং বাংলা দিয়ে আমি লিখে আসি। কিন্তু ইকোনমিক বা অন্যান্য যে সাবজেক্টগুলো আছে আমার অসুবিধা হচ্ছে। তো সেক্ষেত্রে কি আমি কিছু সাবজেক্ট বাংলায় লিখলাম পরীক্ষার সময় এবং কিছু সাবজেক্ট ইংলিশে লিখলাম, ছিল এটা অ্যালাউড ছিল। আমার ধারণা এখনো আছে কি আর সিলেবাসটা খুব ক্লিয়ার না, কারণ আমি নোটিফিকেশন যেটা দেখলাম, আমি এইটা একবার চেক করে নিয়ে একটু জানিয়ে দেবেন এটাকে, কারণ এটা পিএসসি অনেকদিন ধরে ভাবনা চিন্তা করছিল। আমার যখন আমরা পরীক্ষা দিয়েছিলাম এটা অ্যালাউড ছিল, কারণ আমার নিজের মনে আছে আমি কনস্টিটিউশন ইকোনমি বাংলায় ইংরেজিতে লিখেছিলাম আর বাকি সাবজেক্টগুলো বাংলায় লিখেছিলাম। মানে কারণ কনস্টিটিউশন ইকোনমি বাংলায় লিখতে গেলে আইএসএ কি হয় অল্প সংখ্যক কোশ্চেন থাকে, ওটুকু এখানে গোটা পেপার বাংলায় লিখতে হবে কনস্টিটিউশন ইকোনমি। তাই আমি কনস্টিটিউশন ইকোনমি তখন আমাদের 5 ইয়ার প্ল্যানগুলো আলাদা পেপার থাকতো, তো আমি ওই দুটো পেপারকে ইয়েতে লিখেছিলাম, ইংলিশে লিখেছিলাম, বাকি পরীক্ষাটা বাংলায় দিয়েছিলাম। ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে ইউপিএসসি সবটাই বাংলায় দিতে হয়েছিল, কোনো চয়েস ছিল না। তো এই জন্য এটা একটুখানি পিএসসিকে মানে একটু কনফার্ম করে নিয়ে তাহলে জানিয়ে দেবে। মানে তুমি নিজে কনফার্ম হয়ে তবেই করবে, পিএসসি অ্যালাউ না করলে তোমার কিছু করার নেই। হ্যালো স্যার, এই তো গুড আফটারনুন। বলছি আমি এখন মানে গ্রাজুয়েশনে পড়ছি, মানে গ্রাজুয়েশন লেভেলে আছি। তো এখানে দেখতে পাচ্ছি মানে ফার্স্ট সেমে যদি কেউ ফেল করে মানে সেকেন্ড সেমে সেই এক্সামটা দিতে পারবে, এরকমই মানে এরকম চান্স আছে। তো তেমনই আমি ধরুন প্রিলিমস দিলাম, মেন্স দিলাম, তারপর ইন্টারভিউয়ে গিয়ে আটকে গেলাম, মানে পরের বারে কি ফের প্রিলিমস মেন্স দুটো একসঙ্গে মানে প্রথম থেকে শুরু করতে হবে। ইন্টারভিউ কেউ আটকায় না, অ্যাকচুয়ালি ইন্টারভিউয়ের নাম্বার মেনের নাম্বারের সঙ্গে যোগ হবে, যোগ হয়ে র্যাঙ্কিং হবে। ওই যারা বলে আমি ইন্টারভিউতে পাইনি, সিভিল সার্ভিসে ইন্টারভিউতে পাইনি বলে কিছু হয় না, প্রিলিমসে পাইনি হতে পারে, প্রিলিমসে কেটে গেল, মেনে যদি কেউ পৌঁছায় তাহলে মেনের নাম্বার এবং ইন্টারভিউ কল পেলে দুটো নাম্বার মিলিয়ে র্যাঙ্কিং হচ্ছে, ফলে শুধু ইন্টারভিউতে কেটে যায় না। আর প্রতিবার প্রথম থেকে শুরু করতে হবে। আচ্ছা, আমরা আর দুটো কোশ্চেন, লাস্ট কোশ্চেন স্যার, তাড়াতাড়ি করে চলো। হ্যাঁ বলো, তিনজনেই বলবে, তিনটি হাত উঠেছে, এই তিনজনে প্লিজ বলো, তিনজনে। গুড আফটারনুন।
দেয়ার উইল বি। সব প্রশ্ন কিন্তু কনসেপ্ট থেকে আসবে না, মানে কিছু কোশ্চেন ডেটা ড্রিভেন থাকবে। বিশেষ করে ইকোনমিতে ওই আরবিআই পলিসি, গভর্নমেন্ট পলিসির পোর্শনটাতে কিছু পরিমাণ ডেটা ড্রিভেন কোশ্চেন থাকবে। কিছু তো ডেটা মনে রাখতে হবে, সবটাই কনসেপ্ট দিয়ে এক্সাম বেরোবে না, মোস্টলি বেরোবে। এক্সেপ্ট ডেটা ড্রিভেন কোশ্চেন, কিছু কোশ্চেন থাকে যেখানে ডেটা না দিলে ভালো মার্কস আসবে না, আর কিন্তু মেজরিটি কোশ্চেন ইউপিএসসি থাকবে যেখানে ডেটার দরকার নেই। হ্যাঁ, বেসিক ডেটা, এখন আমি একটা কোনো সাবজেক্ট নিয়ে কথা বলছি, সেখানে আমি বেসিকটুকু জানি না, ইন্ডিয়ান লিটারেসি রেট জানি না, জেন্ডার রেশিও জানি না, এটা আনঅ্যাকসেপ্টেবল। ওটুকু ধরে নেওয়া হবে ডেটা জানি, কিন্তু তাই বলে মহারাষ্ট্রের জেন্ডার রেশিও কত, আই এম নট সাপোজ টু। মানে ডেটা মানে যেটুকু বেসিক ডেটা সবার জানা উচিত, এটা মাঝে মধ্যে লিখতে হবে, ওটা তোমার নিজের প্রিপারেশন এগুলো চলেও আসে। আর কিছু কোশ্চেন খুব স্পেসিফিক ডেটা ড্রিভেন থাকে, ওটাকে আলাদা করে তৈরি করতে হবে অথবা অ্যাভয়েড করতে হবে, কারণ অনেক জায়গাতে অ্যাভয়েড করার অপশন থাকে। ওই দুজনে দুটো কোশ্চেন লাস্ট নিয়ে তো শেষ করব। স্যার গুড আফটারনুন। চল বাচ্চা। স্যার বলছি আমি ল অফ কানেক্টিভিটির ব্যাপারে পড়েছিলাম, মানে যখন আমি ইতিহাস পড়বো সেটাকে ভূগোলের সাথে কানেক্ট করে করতে হবে, তাহলে নাকি নাম্বার ভালো আসে। তো এই যে এই কানেক্ট, এটা কিভাবে করবো? আলাদা আর্টিফিশিয়ালি হবে না, নিজের ভেতর থেকে তুমি অনুভব করবে। যখন তুমি প্রিপারেশনকে একটা স্তরে নিয়ে যাবে, তুমি নিজেই দেখতে পারবে যে এই সাবজেক্টগুলো অতটা ডিফারেন্ট নয়, ইন্টারকানেক্টেড সাবজেক্ট। আলাদা করে ডেভেলপ করতে হবে না, এটা হলো কি বলতো, ভগবান পাওয়ার মতো ভেতরে চলে আসবে, তুমি ডেকে পাবে। তো প্রিপারেশন চালিয়ে যাও, এটা নিজে থেকে চলে আসবে, আর্টিফিশিয়ালি ফোর্স করতে পারবে না। থ্যাংক ইউ স্যার। বলে দাও দুজন কিন্তু তাড়াতাড়ি দিয়ে দাও। গুড আফটারনুন স্যার। এদিকে দুটো মাইক দুজনকে বলে শেষ করতে হবে। এটা লাস্ট কোশ্চেন এদিকে। হ্যাঁ স্যার, আমরা সবাই জানি যে এটা একটা লং টার্ম জার্নি, তো আমার কোশ্চেন হচ্ছে যে হাউ টু স্টে মোটিভেটেড থ্রু আউট দ্য জার্নি। এইটা এগেন আমার প্রেজেন্টেশনে বাদ রয়ে গেল। বাবা মা, সমবয়স্ক বন্ধু বান্ধব, নিজের বাবা মা সবসময় সমর্থন করবেন, তাদের কাছ থেকে সবচেয়ে বড় সাপোর্টটা পাবে। আর সিমিলার মাইন্ডেড ফ্রেন্ড যারা প্রিপারেশন নিচ্ছে বা এরকম। আর এবার বাকিটা হচ্ছে ঘরের সামনে ওই বিবেকানন্দের যে বাণীটা আজকাল প্রিন্টেও পাওয়া যায়, নাহলে কম্পিউটার নিজে প্রিন্ট করে নিও, রাইজ অ্যাওয়েক নট স্টপ স্টিল। তো এইটা সবচেয়ে কঠিন পার্ট সিভিল সার্ভিস, নিজেকে মোটিভেটেড রাখা। যারা ট্রেক করে ওই মাঝখানে গিয়ে কেউ কাউকে টানতে পারে না, শুধু দু চারজন ফেলো ট্রেকাররাই বলে চল চল হয়ে যাবে। কাউকে খুঁজে বার করতে হবে যে তোমাকে চল চল হয়ে যাবে শব্দটা বলে। হ্যাঁ, এইগুলো হচ্ছে লাস্ট কোশ্চেন। হ্যাঁ Now I am announcing